স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, স্বামীজি রসিকতা করে তাকে গ্যাঞ্জেস বলে ডাকতেন। সেই স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, শরীর স্বাস্থ্য যখন ভালো ছিল তখন স্বামী বিবেকানন্দের একটা মহৎ গুণ ছিল, তাকে কেউ সহজে রাগাতে পারত না। হয়তো একটা লোক তার সামনে তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু নিন্দা করে দিল, নানা রকম প্রশ্ন করতে আরম্ভ করলো। স্বামীজি কিন্তু রাগা দূরের কথা, মুচকি হেসে তার প্রশ্নের যথাযথ উত্তর দিতেন। এই স্বামীজি গুরুতর অসুস্থ হলে কিন্তু শিশুর মতন হয়ে যেতেন। পরিব্রাজক জীবনে ঋষিকেশে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। একটু সুস্থ হলে তিনি খিচুড়ি খেতে চাইলেন। তার প্রিয় গুরু ভাই রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ খিচুড়ি রাঁধলেন। তিনি জানতেন যে প্রচণ্ড ঝাল না হলে স্বামীজির পছন্দ হয় না, কিন্তু রোগের কথা ভেবে শেষ মুহূর্তে তিনি খিচুড়িতে একটু মিছরি দিয়ে দিলেন। ঝালখোর স্বামীজির খিচুড়ি মোটেই ভালো লাগছে না। এমন সময় খিচুড়ির মধ্যে একটা সুতো পেলেন। তখনকার দিনে মিছরিতে দু একটা সুতো থাকতো। বিরক্ত স্বামীজি জানতে চাইছেন, খিচুড়িতে সুতো কেন? সকলে বললে, একডালা মিছরি ফেলেছে রাখাল। মহাবিরক্ত স্বামীজি এবার আক্রমণ করলেন গুরু ভাই রাখাল মহারাজকে। স্বামীজি বললেন, রাখাল, এ তোর কাজ? তুই খিচুড়িতে মিষ্টি দিয়েছিস? তোর একটা আক্কেল নেই? স্বামী বিবেকানন্দের প্রসন্ন মেজাজের অজস্র কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ অর্থাৎ স্বামী হরি মহারাজ ছিলেন স্বামীজির প্রিয় গুরু ভাই। স্বামীজির দেহাবসানের অল্পদিন পর তার সঙ্গে হরিদ্বারে এক সাধুর দেখা হয়। সাধুটি বলেন, এত সাধুর সঙ্গে মিশেছি, কিন্তু তার মতন সাধু কখনো দেখিনি। হাসতে হাসতে পেটে ব্যথা করে দিত, আর হাসির সঙ্গে এমন কথা বলতেন যে একেবারে বৈরাগ্য যেন আবার জেগে উঠত। অমন ইয়ার সাধু জীবনে কখনো আর দেখিনি। বিশ্ববিজয়ের পরে ফিরে এসে বেলুড় মঠ প্রতিষ্ঠার পরে সদাপ্রসন্ন এবং প্রাণবন্ত বিবেকানন্দের একটি ছবি এঁকে গিয়েছেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। তিনি বলছেন, নরেনের সব কাজ কি চটপট, পাগড়ি বাঁধবে তাও কি চটপট। অন্য লোক 1 ঘন্টায় যে কাজ করছে, নরেন 2 মিনিটে সে কাজ করে ফেলে এবং একসঙ্গে 5-6টা কাজ করে। আবার এই মানুষটির রেগে যাওয়া অবস্থার ছবিও এঁকেছেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। তিনি বলছেন, স্বামীজি একদিন মঠ থেকে রেগে বেরিয়ে গেলেন। বললেন, তোরা সব ছোট লোক, তোদের সঙ্গে থাকতে অসহ্য। তোরা সব অনুষ্ঠান শাস্ত্রমত নিয়ে ঝগড়া করবি। কিন্তু চেষ্টা করলেন কি? সেই ছোট লোকদেরই সব দিয়ে গেলেন। আর একদিন ভারী চটে গিয়ে স্বামীজি বলছেন, একাই যাত্রা করতে বাজানো গাওয়া সব একাই করতে হলো, কেউ কিছুই করলে না। আমাদের তো গালাগালি দিচ্ছেনই, ঠাকুরের ওপরেও ভারী অভিমান হয়েছে, তাকেও গাল দিচ্ছেন স্বামীজি। বলছেন, পাগলা বামুন মূর্খের হাতে পড়ে জীবনটা বৃথা গেল। গুরু ভাইরা তার সম্বন্ধে আরও সব আশ্চর্য কথা লিখে গিয়েছেন। সুস্থ অবস্থায় স্বামীজির শান্ত ভাবের। স্বামীজি তখন আমেরিকায় আত্মার অজত্ব ও অমরত্ব উপদেশ দিতেন। তিনি বলতেন, আমি আত্মা, আমার জন্মও নেই, মৃত্যুও নেই, আমার আবার ভয় কাকে? এই কথা শুনে আমেরিকার কতকগুলো কাউবয় তাকে পরীক্ষা করবার জন্য তাদের মধ্যে বক্তৃতা দিতে নিমন্ত্রণ করল। স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন সেই সময় তারা বেপরোয়াভাবে গুলি তার কানের মাথার নিকট দিয়ে চালাতে আরম্ভ করল। স্বামীজি কিন্তু নির্ভীক, অবিচলিত। তার বক্তৃতারও বিরাম নেই। তখন সেই কাউবয়রা আশ্চর্য হয়ে তার কাছে দৌড়ে গেল আর বলতে লাগলো, ইনিই আমাদের হিরো। স্বামীজি শেষ দিন পর্যন্ত খেটে গিয়েছেন। শেষ অসুখের সময় বুকে বালিশ দিয়ে হাঁপাচ্ছেন, কিন্তু এদিকে গর্জাচ্ছেন, বলছেন, ওঠো, জাগো, কি করছো? এদিকে পাল্লা দিয়ে বেলুড়ে চলছে বড় বড় মানুষদের মান অভিমানের পালা।
স্বামীজির চোখে তখন ঘুম আসে না। নিদ্রাহীনতা রোগে রাতের পর রাত কেটে যায়। স্বামীজির প্রিয়তম শিষ্যদের মধ্যে স্বামী সদানন্দ, যিনি গুপ্ত মহারাজ নামে সবার কাছে পরিচিত। এক সময় হাতড়া স্টেশনে রেলের কর্মী ছিলেন। কি করে এক অপরাহ্নে তিনি অনাহারে থাকা সন্ন্যাসীকে নিজের কোয়ার্টারে ডেকে এনে সেবা করেছিলেন এবং যথাসময়ে বৈরাগ্যের দীক্ষা নিয়েছিলেন, তা বিবেকানন্দ প্রেমীদের স্মরণে আছে। স্বামীজির মহানির্বাণের কাছাকাছি সময়ে গুপ্ত মহারাজ ছিলেন বেলুর মঠে। তখন তার শরীর ভাঙনের পথে। একদিন কি কারণে স্বামীজি চোটে লাল হয়ে নিজের ঘরে বসে আছেন। মেজাজ অত্যন্ত গরম। কার সাধ্যি সামনে এগোয়। খানা তৈরি করে কোমরে বাবুর্চির তোয়ালে জড়িয়ে ঘরে খাবার নিয়ে সাদাসাদি। স্বামীজি নরম হন। গুসা ছোড় দিজিয়ে। স্বামীজি কিন্তু ঠান্ডা হচ্ছেন না। গুপ্ত মহারাজ বললেন, মেহেরবানি করুন, সব কিছু কুসুর মাফ কিজিয়ে। স্বামীজি বললেন, দূর হ, খাবো না। সদানন্দ মহারাজ তখন দাঁত দেখালেন, বললেন, তুম ভি মিলিটারি, হাম ভি মিলিটারি। রেগে হাত নেড়ে মুখের ওপর বলে তত্তর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। বললেন, ভুকা রহো, হামারা ক্যা। কিন্তু সবাই জানতো ওটা মুখের কথা। স্বামীজি অনাহারে বসে থাকবেন আর তার কাছের মানুষরা আহার করবেন, এমন ঘটনা কোনোদিন ঘটেনি রামকৃষ্ণ সঙ্গে। মঠে স্বামী বিবেকানন্দ নিজেই অনেকবার বলেছেন, যারা তার বিশেষ প্রিয় পাত্র তাদেরই তিনি বেশি বকাবকি করেন। কথাটা অতিরঞ্জিত নয়, কারণ সব থেকে বেশি তার রাগের সামনে পড়তেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং স্বামী শারদানন্দজি মহারাজ। এই শারদানন্দ মহারাজকেই তিনি বিদেশে নিয়ে গিয়েছিলেন। অনেক দিন পরে দুজনে দেখা হলো লন্ডনে। দুজনেরই মধ্যে সীমাহীন ভালোবাসা। কিন্তু স্বামী শারদানন্দজি মহারাজ প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথকে কি বলছেন শুনুন। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, নরেনের হাঁপড়ে পড়ে প্রাণটা আমার গেল। কোথায় বাড়ি ছাড়লাম মাধুকরী করব, নিরিবিলিতে জব ধ্যান করব। না, এক হাঁপড়ে ফেলে দিল। না জানি ইংরেজি, না জানি কথাবার্তা কইতে, অথচ বলছে লেকচার করো, লেকচার করো। আরে বাপু, আমার পেটে কিছু আছে? আবার নরেন যা রাগী হয়েছে কোন দিন মেরে বসবে। তা চেষ্টা করব, দাঁড়িয়ে উঠে যা আসবে তাই একবার বলবো। যদি হয়তো ভালো, তা না হলে চোচা দৌড় মারব, একেবারে দেশে গিয়ে উঠব, সাধুগিরি করব, সে আমার ভালো। কি উপদ্রবেই না পড়েছি, কি ঝকমারির কাজ। এমন জানলে কি এখানে আসতাম? শুধু নরেনের অসুখ শুনেই এলাম। সেবারে লন্ডনে স্বামীজি তার ভাই মহেন্দ্রনাথ দত্ত এবং স্বামী শারদানন্দজি মহারাজের আচমকা অসুখ বিসুখ নিয়ে খুব বিব্রত হয়েছিলেন। একে তো পরের দয়ায় পরের আশ্রয়ে থাকা, সহায় সম্বল প্রায় কিছুই নেই। তার ওপর শারদানন্দজি মহারাজ ইংরাজিতে বক্তৃতা দিতে উৎসাহিত হচ্ছেন না। এমন সময় আবার শারদানন্দজির প্রবল ম্যালেরিয়া জ্বর। শারদানন্দজির ধারণা স্বামীজি যা নির্দেশ দিয়েছেন তা করাবেনি। জ্বরে হাঁসফাঁস করতে করতে তিনি পায়চারি করছেন আর মহেন্দ্রনাথ দত্তকে বলছেন, দেখো মহিম, নরেন তো ছাড়বে না, যে কোনো প্রকারেই হোক লেকচার দেওয়াবেই। এবার লেকচার রিহার্সাল শুরু করলেন তিনি মহিমের সামনে। অনুরোধ করলেন, তুমি কিন্তু হুঁ দিও। মহিমেরও তখন জ্বর। চেয়ারে বসে অতি কষ্টে হুঁ দিতে লাগলেন। এরপরে উভয়েই বিছানার ভেতর কম্বল মুড়ে শুয়ে পড়লেন। কিন্তু শারদানন্দজি মাথা পর্যন্ত কম্বল ঢেকে লেকচার আওড়াতে লাগলেন। প্রায় 5টার সময় স্বামীজি ঘরে এসে ঢুকে শারদানন্দজিকে লেকচার আওড়াতে শুনে হেসে ধমক দিয়েছেন। শারদানন্দজি চিন্তামুক্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন শারদানন্দজির জ্বর একটু কম, কিন্তু মহিম বেশ কাহিল। বেহুশ অবস্থায় 1 ঘন্টার ওপর ছিলেন।
বিব্রত স্বামী বিবেকানন্দ বিদেশে বোধহয় বাধ্য হয়ে বিশেষ শক্তি প্রয়োগ করলেন। ভাই লিখেছেন, স্বামীজি ঘরে ঢুকে যখন শুনলেন জ্বর নেই, তখন বললেন, যা আর জ্বর আসবে না। আমি নিচে বসে উইল ফোর্স দিচ্ছিলাম। শারদানন্দজিও ভালোবাসায় মুগ্ধ। স্বামীজিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমার মনটা ভালো করে দাও, এটাকে ওপরে তুলে দাও। এরপর সহাস্য স্বামীজির সেই বিখ্যাত ডায়লগ, দুঃশালা উঠে বস, ম্যালেরিয়া জ্বর হয়েছে কিনা তাই গতিকে কি করছে দেখো। তোকে লেকচার করতে হবে না, না হলে তোকে এই 4 তলার জালনা থেকে রাস্তায় ফেলে দেব, তোকে ওয়ার্ক হাউসে খাটাবো, জানিস না কত খরচ হয়েছে। শুধু শারদানন্দজিই নয়, নিজের ভাইয়ের সঙ্গেও স্পেশাল স্টাইলে কথা বলতেন স্বামীজি। লন্ডনে তিনি চেয়েছিলেন ব্যারিস্টারি না পড়ে ভাইও শারদানন্দজি এবং গুডউইনের সঙ্গে আমেরিকায় পাড়ি দেয়। অনুগত ভক্ত এবং ক্ষিপ্র লিপিকার গুডউইন যেই স্বামীজি একটু ঘরের বাইরে গেছেন, অমনি নকল করে মহিমকে বলতে লাগলেন, মারব ঘুষি, দাঁত ভেঙে দেব, নাক ভেঙে দেব, চ আমেরিকায়, 3 জনে মিলে যাব। এসবের মধ্যে রাগ যতটুকু আছে তার থেকে মজা অনেক বেশি। জীবনের প্রধান সময়টুকুই ছিলেন স্বামীজি মজার মানুষ। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ তাই বারবার বলছেন, তার রাগ একেবারেই ছিল না, তিনি ছিলেন অক্রোধ পরমানন্দ। রাজপুতানার এক নাপিত স্বামী অখণ্ডানন্দজিকে বলেছিলেন, মহারাজ, আপনাদের স্বামীজির তুলনা নেই, অমন ক্রোধ সংবরণ করতে কাউকে দেখিনি। পণ্ডিত তাকে বিচারে পরাস্ত করতে এসেছে, অপমানসূচক উত্তর দিচ্ছে, আর তিনি মুচকি মুচকি হেসে তার উত্তর দিচ্ছেন। শেষে যারা তার নিন্দে করতে এসেছিল তারাই তার গোলাম হয়ে গেল। রোগে জর্জরিত এই মানুষটি শেষ জীবনে কীরকম অসহায় হয়ে উঠেছিলেন, কেমনভাবে তার ধৈর্যচ্যুতি ঘটত, তার বিবরণ প্রিয় শিষ্য স্বামী শুদ্ধানন্দজি মহারাজ এবং স্বামী অচলানন্দজি মহারাজ কিছু কিছু রেখে দিয়েছেন। স্বামী অচলানন্দজি মহারাজ ছিলেন স্বামীজির শেষ সন্ন্যাসী শিষ্য। স্বামীজির প্রধান সমস্যা নিদ্রাহীনতা। একবার তিনি কনিষ্ঠতম শিষ্যকে বললেন, বাবা, তুই আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারিস? তুই যা চাস তোকে আমি তাই দেব। তখন তার নিদ্রা হলেও শারীরিক গ্লানি যথেষ্ট। স্বামীজি বললেন অচলানন্দজিকে, জ্ঞান হওয়ার পর থেকে আমি জীবনে কখনো 4 ঘন্টার বেশি ঘুমোইনি। যখন তিনি একথা বলছেন তখন তার চোখে একেবারেই ঘুম নেই। স্বামী অচলানন্দজি মহারাজ বলেছেন, অসুস্থ স্বামীজি যখন উগ্রমূর্তি ধারণ করতেন তখনও তার মধ্যে একটা মাধুর্য থাকত। আরও একটা বৈশিষ্ট্য, ক্রোধের পর মুহূর্তেই তার উগ্রভাব চলে যেত, আবার সেই প্রেমপূর্ণ মধুর ভাব আত্মপ্রকাশ করত। কেউ বুঝতো না যে তিনি একটু আগেই রেগে গিয়েছিলেন। উদাহরণ, সেবক কানাইয়ের ওপর একবার খুব চটে গিয়েছেন স্বামীজি। একটা ছড়ি নিয়ে তার পেছন পেছন ঘুরে ক্লান্ত হয়ে বসে পড়লেন। পরক্ষণে ক্রোধের ভাব একেবারে চলে গেল। আর একবার বৃষ্টির সময় ব্রহ্মচারীরা বৃষ্টির জল ধরছিল। কি একটা কারণে স্বামীজি 2 জন ব্রহ্মচারীকে খুব বকছিলেন। তাই দেখে তরুণ অচলানন্দজি কাঁপতে লাগলেন। তার হাত থেকে বৃষ্টির জলের বোতলটি পড়ে গেল। মুহূর্তে স্বামীজির রাগ চলে গেল। তিনি বললেন, বাবা, তুই নার্ভাস হয়ে পড়েছিস, যা, আমার ঘরে একটা ওষুধ আছে, খেয়ে শুয়ে পড়গে যা। তার প্রিয় স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে একবার একটি চিঠি পোস্ট করতে দিলেন স্বামীজি। হরি মহারাজ ঠিকানাটা দেখছেন। তাই দেখে স্বামীজি বললেন, হরি ভাই, তোমাকে চিঠিটা ডাকে ফেলতে দিয়েছি, ঠিকানা পড়তে তো বলিনি। অন্যের চিঠির ঠিকানা তুমি কেন পড়ো? এ কাজ তোমার ঠিক নয়। ব্যাপারটা লুকোনো কিছু নয়, স্বয়ং হরি মহারাজই বলে গিয়েছেন। কিন্তু মানুষের জন্য স্বামীজির স্নেহের শেষ নেই। স্বামী অচলানন্দজি মহারাজ বলছেন, একটি বালক ফলের রস করতে গিয়ে একবার একটি শৌখিন কাঁচের গ্লাস ভেঙে ফেলল। সবাই তাকে বকাবকি করছে শুনে স্বামীজি বললেন,
ঠাকুরের কাছে আমরা গিয়েছিলাম, তিনি কত ভালোবাসা দিয়ে আমাদের আপন করে নিয়েছিলেন। এরা ঘরবাড়ি ছেড়ে আমাদের এখানে এসেছে, এদের এরকম ভীষণ বকুনি দিলে চলবে কেন? এরা থাকতে পারবে কেন? গেলাস তো ওইভাবেই যাবে, গেলাসের তো আর কলেরা হবে না, থাইসিসও হবে না। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ 1897 সালে আলমবাজার মঠে যোগ দিয়ে স্বামীজির কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। স্বামীজির ইংরাজি গ্রন্থাবলীর এক বৃহৎ অংশের সার্থক বঙ্গানুবাদক তিনি বলছেন, একদিন মঠের বারান্দায় স্বামীজি বেদান্ত পড়াতে বসেছেন। এমন সময় তাঁর গুরুভ্রাতা এসে সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে বললেন, চলো হে চলো, আরতি করতে হবে চলো। স্বামীজি বিরক্ত হয়ে বললেন, এই যে বেদান্ত পড়া হচ্ছিল, এটা কি ঠাকুরের পুজো নয়? কেবল একখানা ছবির সামনে সলতে পোড়া নাড়লেই বুঝি মনে করছিস ভগবানের যথার্থ আরাধনা হয়? তোরা অতি ক্ষুদ্র বুদ্ধি। এই রকম অস্বস্তিকর পরিবেশে বেদান্ত পাঠ ভঙ্গ এবং আরতি হলো। আরতির পর কিন্তু স্বামীজির গুরুভ্রাতাকে দেখা গেল না। স্বামীজি ততক্ষণে ব্যাকুল হয়ে পড়েছেন। কোথায় গেল? সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গেল? বহুক্ষণ পরে ছাদ থেকে ধরে আনা হলো গুরুভাইকে। স্বামীজির ভাব ততক্ষণে বদলে গিয়েছে। তিনি কত আদর কত যত্ন করতে লাগলেন। বকাবকি করতেন স্বামীজি, মান অভিমান হতো অসুস্থ শরীরে, কিন্তু যাকে যত ভালোবাসতেন তাকে তত বকতেন এবং গাল দিতেন। স্বামীজি একবার বেলুর মঠে নিয়ম করেছিলেন যে কেউ দিবানিদ্রা যেতে পারবে না। একদিন ঘুরে দেখেন স্বামী প্রেমানন্দজি মহারাজ ঘুমোচ্ছেন। স্বামীজি তখনই এক শিষ্যকে নির্দেশ দিলেন, যা তাকে পা ধরে টেনে ফেলে দিতে। টানাটানিতে নিদ্রাভঙ্গ হয়ে প্রেমানন্দ মহারাজ বললেন, আরে থাম থাম, করিস কি? ওই দিন সন্ধ্যায় ঠাকুরের আরতির পর স্বামী প্রেমানন্দ মহারাজ ঘরের সামনে বারান্দার উত্তর দিক থেকে ওই স্থানে প্রবেশ করলেন। তখন স্বামীজি পায়চারি করছিলেন। গুরুভাইকে দেখে স্বামীজি তার চরণ যুগল জড়িয়ে বিগলিত নেত্রে বলতে লাগলেন, আমি তোদের সঙ্গে কি অন্যায় অত্যাচার না করছি? এই বলে তিনি বালকের ন্যায় ক্রন্দন করতে লাগলেন। স্বামী প্রেমানন্দ সেদিন যে বহু কষ্টে তাকে শান্ত করতে সক্ষম হয়েছিলেন তা আমরা স্বামী চন্দ্রেশ্বরানন্দ মহারাজের স্মৃতিকথা থেকে জানতে পারি। স্বামীজির কাছে কেউ ছাড় পেত না। আমেরিকা ফেরত স্বামী শারদানন্দজি মহারাজ দেশে ফিরে সর্বদা ফিটফাট পরিষ্কার থাকতেন। একদিন হরি মহারাজের অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের মাদুরে জুতো পরে বসে আছেন। স্বামীজি যথাসময়ে ধমক দিলেন, হ্যাঁ রে শারদা, আমেরিকাবাসীরা কি তোকে গ্রাস করেছে? কিছু কি শুকিয়ে দিয়েছিল যে একেবারে সব ব্যাপারে ওদের মতন হয়ে গেছিস? স্বামীজির পা ফুলছে, সমস্ত শরীরে জল সঞ্চার হয়েছে। গুরু ভাইরা বড়ই চিন্তিত। স্বামীজি অবশেষে কবিরাজি ওষুধ খেতে রাজি হয়েছেন। একজন শিষ্য বললেন, মহাশয়, এই দারুণ গ্রীষ্মকাল, তাতে আবার আপনি ঘন্টায় 4-5 বার করে জল পান করেন। এ সময়ে জল বন্ধ করে ওষুধ খাওয়া আপনার পক্ষে অসহ্য হবে। স্বামীজি বললেন, তুই কি বলছিস? ওষুধ খাবার দিন প্রাতে আর জলপান করব না, এই বলে দৃঢ় সংকল্প করব। তারপর সাধ্যি কি জল আর কণ্ঠের নিচে নাবে? তখন 21 দিন জল আর নিচে নামতে পারছে না। শরীরটা তো মনেরই খোলস। শরীরের ওপর এই নিষ্ঠুর শাসন শেষ পর্যন্ত সম্ভব হয়েছিল, যদিও চিকিৎসায় কি সাফল্য এসেছিল তা সন্দেহজনক। তবে সারা জীবন ধরে শরীরকে কত যন্ত্রণা যে সহ্য করতে হয়েছে তার শেষ নেই। স্বামীজি নিজেই বলেছেন, পরিব্রাজক জীবনে 1-8 দিন উপবাস করাতে তিনি উপেক্ষাই করেছেন, তবে কখনো 3 দিনের বেশি উপবাস করতে হয়নি। সেই সময় একবার বাঘে খেয়ে ফেলুক ভেবে বনে বসেছিলেন। বাঘ কিন্তু ফিরে চলে গেল দেখে দুঃখিত হয়ে বললেন, বাঘেও খেলো না। অসুস্থ শরীরের কথায় ফিরে আসা যাক।
ডায়াবেটিক্স, বিনিদ্রা, হার্টের ট্রাবল নিয়ে কলকাতায় ফিরে এসে তাকে বড় ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছিল। যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সংযোজন করেছেন। এর কিছুদিন পরেই দেওঘরে স্বামীজির জীবন সংকটাপন্ন। সময় সময় এত শ্বাসকষ্ট হইত যে চোখ মুখ লাল হইয়া উঠিত এবং উপস্থিত সকলে মনে করিতেন জীবন বা প্রাণবায়ু নির্গত হইয়া যাইবে। স্বামীজি বলিতেন, এই সময় একটি উঁচু তাকিয়ার ওপর ভর দিয়া বসিয়া মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেন। সমকালের অবজ্ঞা, অপমান স্বামী বিবেকানন্দকে স্পর্শ করতে পারেনি, কিন্তু তার শরীরের অবনতির পরে তার যত কিছু মান, অভিমান ও বকাবকি সব তার প্রিয় গুরু ভাই ও শিষ্যদের প্রতি। তবে শুধু বকেননি, দিয়েছেনও নিজেকে উজাড় করে। স্বামীজির রাগ যাদের ওপর গিয়ে পড়তো তাদের অবস্থা কীরকম হতো? স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যে একবার বলেছিলেন, তার বকুনি সহ্য করতে না পেরে আমারই কতবার মনে হয়েছে মঠ ছেড়ে চলে যাই। শেষের সময় আর সুদূর নয়। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ লিখেছেন, স্বামীজি শেষটায় মানুষের সঙ্গে ব্যবহারে হতাশ হয়ে জীবজন্তু নিয়ে থাকতেন। তার অনেক হাঁস, পায়রা, কুকুর, বেড়াল, ভেড়া ইত্যাদি ছিল। দস্তুর মতন একখানা চিড়িয়াখানা তৈরি করেছিলেন। নিজের সেবার টাকা থেকে তাদের জন্য 150 টাকা খরচ করতেন। তার হাঁসের মধ্যে চীনে, বোম্বেটে পাতিহাঁসও ছিল। কুকুরের নাম মেরি টাইগার, ভেড়ার নাম মোটরু, চীনে হাঁসের নাম যশোমতী রেখেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, স্বামীজির দেহরক্ষার সঙ্গে সঙ্গেই তার পশু পাখি সব মরে যায়। তিনি যাকে যা দিয়ে গিয়েছিলেন তার একটিও বেশি দিন বাঁচেনি। স্বামীজির দেহরক্ষার পর খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দজি মহারাজ কয়েকটি পশু পাখি অখণ্ডানন্দজিকে দিয়েছিলেন। একটি বেড়াল স্বামীজির পায়রাটিকে লুকিয়ে খেয়ে নেয়। স্বামী শঙ্করানন্দজি মহারাজ সেই সময় আশ্রমে ছিলেন। তিনি বেড়ালটাকে এমন ঘুষি মেরেছিলেন যে তার হাত থেতলে গিয়েছিল। বড় চুপি চুপি এলো 4 জুলাই 1902 সাল। স্বামীজির অসুস্থতা ছিল, কিন্তু কেউ বোঝেননি যে সময় সমাগত। প্রায় বিনা নোটিশেই তিনি চলে গেলেন। যাবার 3 দিন আগে আকারে প্রকারে জানিয়ে দিয়ে গেলেন কোথায় তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে। পরহিতার্থে দধিচির আত্মত্যাগের গল্প বলতে বলতে স্বামী অখণ্ডানন্দজি একবার স্বামীজির কথা টেনে এনেছিলেন। তিনি বলেছিলেন, কাজের জন্যই স্বামীজি এসে মঠ মিশন করে গেলেন। তা যদি না হবে তো যাওয়ার দিনেও স্বামীজি এত কাজ করে গেলেন কেন? অনেক দিন থেকেই চিঠিতে লিখেছেন, মা আমায় ডাকছেন, আমার কাজ ফুরিয়ে এসেছে। কিন্তু কই, হাত পা গুটিয়ে তো বসে রইলেন না। বহুমূত্র অসুখ, পরিশ্রান্ত, কিন্তু সেদিনও 1.5 মাইল বেরিয়ে এলেন। ব্যাকরণের ক্লাস করলেন, সাধুদের বকলেন কাজকর্ম না করার দরুন। শেষে ধ্যানে বসলেন। যাওয়ার দিনেও যেন কাজের জোয়ার এসেছিল। 2 বছর ধরে মৃত্যু উপত্যকার ওপর দিয়ে শারীরিক ও মানসিক যাত্রা করে স্বামী বিবেকানন্দ যেন শেষ পর্যন্ত উত্তীর্ণ হলেন। একমাত্র তিনিই লিখতে পারেন, অসীম একাকী আমি, কারণ মুক্ত আমি, ছিলাম মুক্ত, চিরদিন থাকব মুক্ত। আহ, কি আনন্দ! প্রতিদিন তাকে উপলব্ধি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্ত, মুক্ত, আমি একা একা অদ্বিতীয়। হ্যাঁ, এখন আমি খাঁটি বিবেকানন্দ হতে চলেছি। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দের ভালোবাসার কথা। প্রখ্যাত সাহিত্যিক শঙ্করের অনবদ্য রচনা অবিশ্বাস্য বিবেকানন্দ থেকে আপনাদের পাঠ করে শোনালাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা,
জয় স্বামীজি।